ঘুম থেকে উঠেছি, শুনি আজ আমার বিয়ে। যত বেশি অবাক হয়েছে তার চেয়েও বেশি বিব্রত বোধ করছি। আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে, কিন্তু ব্যাপার সেটা নয়। আসল কথা হচ্ছে, বর নাকি সেকেন্ড লেফটেন্যান্ট, বিদ্যুতের খুঁটির মতো লম্বা। আর আমার যে উচ্চতা, তার পাশে দাঁড়ালে মনে হবে ল্যাম্প পোস্টের নিচে বন মানুষ দাঁড়িয়ে। চেঁচামেচি শুরু করে দিলাম। আম্মু বলল, ছেলে খুব সুন্দর, তোর পছন্দ হবে। আচমকা বিয়ে কেন? বিয়ের অনুমতি পাইছে। আর তাছাড়া ছেলের আব্বা আম্মা এই সপ্তাহেই হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই জন্যই। কিন্তু আম্মু, ছেলের হাইট এত বেশি যে আমাকে তার পাশে মানাবে না। ছেলে যখন রাজি, তোর অসুবিধা কি? ছেলে নিশ্চয়ই মানসিক সমস্যাগ্রস্ত। ছেলে ভালো, সে বাবার মতের বাইরে যাবে না। ওর বাবার ইচ্ছে তোকে মেয়ে বানাবেন। তাহলে তুমি বরং ওই মুরব্বিকে বিয়ে করে ফেলো, আমি ওনাকে আব্বা বলে ডাকবো। আম্মু ভেবাচাপা খেয়ে গেল। পাগলি, এমন পাত্র হাতছাড়া করলে পাপ হবে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আম্মু বেরিয়ে গেল। অনেক কষ্টে ছেলের মোবাইল নম্বর জোগাড় করে কল দিলাম, যদি বিয়েটা আটকানো যায়। কিন্তু মোবাইল বন্ধ। অবশেষে হবু শাশুড়ি মাকে কল দিয়ে আমার আপত্তির কারণ জানালাম। তিনি বললেন, পেন্সিল হিল পরে একসাথে বের হবা? কিন্তু আন্টি, ও যখন অফিসে বের হবে, ওর কপালে একটা চুমু দেওয়ার মতো ভাগ্য আমার হবে না। কেন হবে না? টুলের উপর দাঁড়িয়ে চুমু দিবা? অনেক চেষ্টা করেও কিচ্ছু লাভ হলো না। পাত্রের নাম তন্ময়, সবারই খুব পছন্দ হয়েছে। আমি পড়েছি মহাযন্ত্রণায়। কিছুদিন আগে এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তাদের রক্ত দিয়ে সাহায্য করেছিলাম। তিনি এখন আমার শ্বশুর হওয়ার ইচ্ছে পোষণ করেছেন। হজ করতে যাবেন, সকলেই তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বিয়েতে মত দিয়েছেন। আমার ব্যাপারটা কেউ বুঝলই না। কবুল বলার পর একসাথে খেতে বসলাম। তখন আমার বরকে ভালোভাবে দেখলাম, ওর চোখে যেন আগুন ঝরছে। হয়তো ওকেও জোর করে রাজি করানো হয়েছে, জানি না কি আছে কপালে। রাত 10:30টায় শ্বশুর বাড়িতে পৌঁছালাম। ফ্রেশ হয়ে রুমে আসলাম। আমার আখাম্বা বর রুমে ঢুকতে আমাকে আপাতমস্তক দেখতে লাগলো। তারপর বলল, শর্ট মেয়েদের ব্যাপারে আমার অ্যালার্জি আছে, আর তুমি আমার শর্ট বউ, তুমি এখন মহা অ্যালার্জি। জেনে শুনে বিয়ে করেন নাই? বিয়ের কথা অনেক আগেই শুনেছি, শর্ট বলে কন্টাক্ট করার ইচ্ছে হয়নি। তাহলে বিয়ে করলেন কেন? আজব তো, আমি তো আজ সকালে উঠে জানতে পারলাম আমার বিয়ে। তুমি তো ইন্টেলিজেন্ট গার্ল, ছেলে ডিফেন্সে জব করে শুনেই নাচতে নাচতে রাজি হয়ে গেলা। নিজের হাইটটা দেখবা না? অনেক চেষ্টা করেছি, কাজ হয়নি। আপনার অ্যালার্জি থাকলে বিয়ে করার কি দরকার ছিল? বাবাকে বলতে পারতেন না কথাটা? আব্বু হজে যাচ্ছেন, শেষ ইচ্ছা পূর্ণ করব না? তাহলে এখন আমাকে কথা শোনাচ্ছেন কেন? আর আপনার বাবা তো আমায় দেখেছেন, তিনি কেন একটা শর্ট মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে গেলেন? ওই যে রক্তের ঋণ শোধ করবেন বলে। এভাবে ঝগড়া করতে থাকলে ঋণ শোধ হবে? তাহলে কি তোমাকে নিয়ে শুয়ে পড়বো? আপনি কি করবেন জানি না, আমি শোবো, ঘুম পাচ্ছে। আমার ভিতরে আগুন জ্বলছে আর তোমাকে ঘুমাতে দিব? তাহলে কি ফায়ার সার্ভিস ডাকবো? যা খুশি করো, আমি তোমাকে মেনে নিতে পারবো না, ব্যাস। তাহলে ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেছি? তাহলে কি ঝগড়া করার জন্য বিয়ে করেছেন? না, রক্তের ঋণ শোধ করার জন্য বিয়ে করেছি। ছাড়তেও চান না, মারতেও চান না, একটা সিদ্ধান্ত তো আসতেই হবে। বাহ, বিয়ের রাতেই ডিভোর্স চাইছো? লক্ষ্মী মেয়ে তো তুমি। দেখুন, আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, আপনি তো অপমান করছেন। তাহলে কি করব? নিজের হাইটটা তো দেখবা। অনেক চেষ্টা করেছি বিয়ে আটকাতে, পারিনি। যদি আমার বয়ফ্রেন্ড থাকতো অবশ্যই পালিয়ে যেতাম। আপনার গার্লফ্রেন্ড ছিল না? ছিল, ইভেন এখনো আছে। পুরো ক্যাটরিনা কাইফের মতো দেখতে, হাইট 5 ফুট 5 ইঞ্চি। আবারও আমাকে অপমান করছেন। আপনি কি চাচ্ছেন আমি নিজেই আপনাকে ছেড়ে দেই? যদি বলি তাই। ওকে, আপনার আব্বা আম্মা হজ থেকে ফিরে আসুক, দেন সিদ্ধান্তে আসা যাবে। ওকে, ডান। আমি ব্যাগ থেকে হেডফোন বের করে গান শুনতে শুরু করলাম। এরকম কিছু ঘটতে পারে ভেবে সারাদিনে নিজেকে প্রস্তুত করেই রেখেছি, যাতে এখন কষ্ট না হয়। তন্ময় চিৎকার করে বলল, কোথায় শোবো? চিল্লাচ্ছেন কেন? 4বার বলেছি, শুনতে পাওনি? আমার পাশে ঘুমান। ইম্পসিবল। তাহলে ওয়াশরুমে গিয়ে ঘুমান। কথা কম বলবা, এটা আমার বাড়ি। আমি এবারের বউ। চুপ করে গান শুনতে লাগলাম। দু চোখ বন্ধ করে গান শুনছিলাম। তন্ময় কি করেছে সেটা দেখার জন্য এক চোখ মেলে তাকালাম। ও ফোনে কথা বলছে।
নিশ্চয়ই ওর সে ক্যাটরিনা কাইফের সাথে। মনে একটা প্রশ্ন জাগলো, ক্যাটরিনার তো বয়স অনেক হয়েছে, এত নায়িকা থাকতে ক্যাটরিনার সাথেই তুলনা করলো। ওর গার্লফ্রেন্ড কি তাহলে বয়স্ক মহিলা? হতেও পারে, আমার বরের বয়স তো আর কম হয়নি। প্রশ্নটা তোলা থাক, পরে জিজ্ঞেস করব। অনেক চেষ্টা করছি ঘুমাতে, কিন্তু ঘুম আসছে না। ঘুম না আসাটাই স্বাভাবিক, বাসর রাত বলে কথা। কিন্তু এ কেমন বাসর? এটাকে তো কালো রাত 2 বলা উচিত। রাত 1টা, খুব ক্ষুধা লেগেছে। এটা আমার বদভ্যাস, খুব রেগে গেলে খাবার গিলতে থাকি। এখন খুব রেগে আছি, তাই খাবারের জন্য দাঁত কিরমির করছে। কিন্তু এ বাড়িতে ফ্রিজ কোথায় জানি না। এত রাতে কাউকে খাবার কথা বললে ব্যাপারটা বাজে হয়ে যাবে। তার চেয়ে বরং নিজের রাগ কমাই। রাগ কমালে খাবার ইচ্ছাটাও কমে যাবে। রাগ কমানোর চেষ্টা করে লাভ কিছুই হচ্ছে না। রাগগুলো সব মেপে জেদে অবরোধ ডেকে বসেছে। মনে মনে রাগগুলোকে কয়েকটা ভাগে ভাগ করলাম। 1 ভাগ রাগ মা বাবার প্রতি, 1 ভাগ রাগ শ্বশুর শাশুড়ির প্রতি, আরেক ভাগ রাগ আমার আকাম্বা বরের প্রতি। যাক, এখন কিছুটা হালকা লাগছে। তন্ময় এসে বিছানায় শুয়ে পড়ল। আমি অন্যদিকে সরে ওকে জায়গা করে দিলাম। হেডফোনটা খুলে রাখলাম। অনেকক্ষণ পর তন্ময় বলল, আমাকে ডিস্টার্ব করবে না, ঘুমাবো আমি। ডিস্টার্ব করবো কেন? অধিকার খাটানোর জন্য। করতেও পারি। আমাকে কেউ কিছু নিষেধ করলে সেটার প্রতি আকর্ষণ বেড়ে যায় আমার। তোমার আকর্ষণ এমনিই কমবে, আব্বু আম্মু চলে যাক, আকর্ষণ টের পাবা। আহারে, কি সৌভাগ্য আমার। তন্ময় দাঁতের দাঁত চেপে বলল, সেটা পরেই টের পাবা। ওরা চলে যাওয়ার পর তোমার মুখ আর আমি দেখতে চাই না। ওকে, তাহলে মুখোশ পরে থাকবো। আমার হাত পা চুল এগুলো দেখবেন। তন্ময়ের রাগ আরো বাড়ছে, আর আমার রাগ কমছে। ব্যাপারটা কি বুঝলাম না। তন্ময় উঠে বসে বলল, ঘুমাতে দিবা না বুঝছি। বাসর রাতে কেউ ঘুমায়? বাসর রাতের গুল্লি মারি। তন্ময় খুব রেগে গেছে। আমি বললাম, আপনি গুলি মারতে পারেন? আপনার তো রিভলভার থাকার কথা। থাকলে সেটা আমার মাথায় ঠেকিয়ে ঠুস করে দেন। আমি মরে গেলে ডেড বডি লুকিয়ে ফেলবেন। সবাই বলবে বউ পালিয়ে গেছে। এত শয়তানি বুদ্ধি পাও কই? দেখেই বুঝেছিলাম তুমি একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথায় ঘু থাকে, তাই না? তন্ময় ভীষণ রকম রেগে বলল। আমাকে রাগাতে ভাল লাগছে, তাই না? বিষে বিষে বিষক্ষয়, তেমনি রাগে রাগে রাগক্ষয়। শাট আপ। আমি একেবারে শেড ডাউন হয়ে গেলাম। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে রইলাম। যদিও খুব দুষ্টুমি করতে ইচ্ছে করছে, কিন্তু এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমানোটাই বুদ্ধিমানের কাজ হবে। আবারও মনে প্রশ্নটা উদয় হলো, তন্ময়ের গার্লফ্রেন্ড বয়স্ক মহিলা কিনা? আস্তে করে বললাম, ঘুমিয়ে গেছেন? কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড কি বয়স্ক? ননসেন্স। আমি আর কিছু বললাম না। হায় রে, বিয়ের রাত, নিজের বিয়ে নিয়ে কত পরিকল্পনা ছিল। আব্বু আম্মু সব নষ্ট করে দিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। মোবাইলের রিংটোনের শব্দে ঘুম ভাঙল। হ্যাঁ আম্মু, বলো। কি রে, এত বেলা অবধি ঘুমাচ্ছিস? তোমার জামাই এত ভালো যে, থাক, বাকিটা আর বললাম না। সব ঠিক আছে? কিছু ঠিক নেই। তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। না রে, 2টা দিন থাক। বেআই সাহেবেরা চলে গেলে এসে অনেক দিন থাকিস। ও, আমার তো নতুন মা বাবা হয়েছে, তোমাদের দায়িত্ব তো শেষ। তাহলে কল দিচ্ছ কেন? রাগ করিস না মা, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। কল কেটে দিলাম। আজ আম্মুর সাথেও কথা বলতে ইচ্ছে করছে না। ফ্রেশ হয়ে বাইরে আসতেই শাশুড়ি মা এসে অনেক কথা বললেন, উপদেশ দিলেন। ওনাদেরকে মা বাবা বলে ডাকতে বললেন। নিজের মা বাবা ছাড়া কোনো ভাগ্নিকেও শখ করে আব্বু আম্মু বলিনি। কিভাবে সম্ভব? অনেক চেষ্টা করে বলতে পারলাম। দুজনেই খুব খুশি। বাবা আমাকে তুলে খাওয়ালেন, তারপর বললেন, এই সংসারটা আমরা দুইজনে মিলে অনেক কষ্টে আর যত্নে সাজিয়েছি। আমরা আর কয়দিনই বা বাঁচবো। আমার আর ছেলে মেয়ে নেই। এখন তুমি আর তনাই এইসব দেখবা। তনাই খুব রাগী, কিন্তু অনেক ভালো ছেলে। ওকে সামলে রেখো, একটু কষ্ট হলেও সহ্য করো, কিন্তু সংসারটা টিকিয়ে রেখো। আমি বাবার হাত ধরে বললাম, দোয়া করি বাবা, আপনারা যেন সুস্থ শরীরে ভালোভাবে ফিরে আসতে পারেন। মা বললেন, আমার পাগল ছেলেটাকে দেখে রেখো মা। কি বলবো বুঝতে পারছি না। দুজনেই মায়া ভরা চোখে তাকিয়ে আছেন। ভরসা দিয়ে বললাম, দোয়া করবেন আপনারা। মা, তোমার তন্ময়কে পছন্দ হয়েছে? মনে মনে বললাম, এই প্রশ্নটা বিয়ের আগে করলে কি হতো?
কিন্তু সেটা বলতে পারলাম না। বললাম, তুমি নাস্তা নিয়ে গিয়ে তন্ময়কে ডেকে তুলে খাও, নিজেও খাও। কাল সেই সন্ধ্যাবেলা খেয়েছো। আমার কেন জানি খুব মায়া লাগছে এই মানুষ দুজনের প্রতি। বিয়ে হতে না হতেই এত মায়া জন্মালো কেন? ওনারা আমাকে খুব স্নেহ করেন, এদের ছেড়ে যেতে খুব কষ্ট হবে। তন্ময় যদি মানতে না চায়, আলাদা তো হতেই হবে। ভাবতেই খারাপ লাগছে। নাস্তা নিয়ে এসে দেখি তন্ময় ঘুমাচ্ছে। ডাকলে আবার রেগে যাবে নয়তো। দুইবার ডাকতেই চোখ মেলে তাকালো, বলল, এত সকাল সকাল ডাকছো কেন? মা নাস্তা পাঠিয়েছেন, খেয়ে নিন। তন্ময় কোনো কথা না বলে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আমি খাবার এগিয়ে দিতেই বলল, শাড়ি পরে আসছো কেন? জামা থাকলে জামা পরে নাও। আমি দাঁড়িয়ে রইলাম। ও খেতে শুরু করেছে। একবারও খেতে বলছে না। আমারও তো খেতে পেয়েছে। বাবা শুধু দুইবার মুখে খাবার তুলে দিয়েছেন, তাতে কি পেট ভরে? তন্ময় আমার দিকে তাকিয়ে বলল, খেয়েছো? না। বসো, খেয়ে নাও। আমিও একটা প্লেট নিয়ে খাওয়া শুরু করলাম। গোসল সেরে জামা কাপড় পরলাম। ঘরে আসতেই তন্ময় ড্যাব ড্যাব চোখে তাকালো। আমি খুব সহজ ভঙ্গিতে ব্যাগ থেকে আমার জিনিসপত্র বের করলাম। চোখে কাজল দিলাম, হালকা লিপস্টিক দিলাম, চুল আছড়ে ছেড়ে দিলাম। আয়নার দিকে তাকিয়ে দেখি তন্ময় মুচকি হাসছে। মাথা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, হাসছেন কেন? তোমার ওয়েট 38, তাই না? কিভাবে বুঝলেন? অনুমান করলাম। চেহারার গড়ন, ওয়েট সব কিছুই হাইটের সাথে ম্যাচ করেছে। এখন তোমাকে ঠিক পুতুলের মতো লাগছে। যে কেউ দেখলে বলবে ক্লাস 8-9-এ পড়ো। আমি হাসলাম। তন্ময় বলল, তোমার হাসিটাও সুন্দর, চুলগুলোও সুন্দর, সব মিলিয়ে রূপবতী বলা যায়। কিন্তু হাইটটাই প্রবলেম। আমার কলিগ, ফ্রেন্ড সার্কেল সবার সামনে কিভাবে পরিচয় করাই দিব তোমায়? বাইরে বের হব কিভাবে? এসব ভাবলে মাথা গরম হয়ে যায় আমার। এত মাথা গরম করতে হবে না, আমি তো চলেই যাব। তখন আপনার ক্যাটরিনা কাইফকে বিয়ে করে ফেলবেন। তন্ময় কি যেন ভাবলো, তারপর বলল, তোমাকে নিয়ে থাকাটা সম্ভব না আমার পক্ষে। প্লিজ কষ্ট পেও না। আমি কি করব বলো? পারবো না। পারতে হবে না, কিন্তু এভাবে বললে আমার নিজেকে ছোট মনে হয়, অপমানিত বোধ করি। এভাবে বলবেন না। আপনি যা চান তাই হবে। বাবা মা চলে যাক, তারপর আমার মুখ আর দেখতে হবে না। তন্ময়কে আর কিছু বলার সুযোগ না দিয়েই রান্নাঘরে চলে এলাম। মা অনেক নিষেধ করার পরও রান্নার কাজে যোগ দিলাম। কিছুই ভালো লাগছিল না। মনটাকে কোনো কাজে ব্যস্ত রাখা বিশেষ প্রয়োজন। রান্নাঘরে কোথায় কি রাখা আছে মা সব বুঝিয়ে দিলেন। আমি উৎসাহের সাথে রান্না করতে লাগলাম। ছোটবেলা থেকেই শখের বশে রান্না শিখেছি মায়ের কাছে। রান্নার অভ্যাস আছে। নতুন বাড়িতে এসেও সহজেই মানিয়ে নিতে রান্না করতে লাগলাম। এ বাড়িতে মা বাবাও তন্ময় ছাড়া আর কেউ থাকে না। একজন কাজের মহিলা আছে, যিনি রোজ এসে কাজ শেষ করে বাসায় চলে যান। বিয়ে উপলক্ষে কয়েকজন আত্মীয় এসেছেন, ওনারা দুপুরের খাবার খেয়েই চলে যাবেন। রান্না শেষ করে সবাই মিলে একসাথে বসে খেলাম। তন্ময় আমার পাশে বসেছিল। সকলে রান্নার অনেক প্রশংসা করলেও তন্ময় চুপচাপ খাওয়া শেষ করে উঠে চলে গেল। আত্মীয়গণ বিদায় নিয়ে চলে গেলেন। বাড়ি একদম শূন্য শূন্য লাগছে। রুমে এসে দেখি তন্ময় সাজগোজ করছে, কিন্তু একটা ঘু কালার শার্ট পরেছে। একদমই ভালো দেখাচ্ছে না। বললাম, কোথাও যাচ্ছেন? বাইরে যাব একটু। কিন্তু ঘু কালার শার্ট পরেছেন কেন? কি কালার বললা? ঘু কালার। এই নামে কোনো কালার আছে বলে আমার তো জানা ছিল না। এই হলুদের মতো রংটাকে ঘু কালার বলা হয়, আপনি জানেন না? না, তোমার কাছে কত কিছুই জানলাম। আমি তো ভাবছিলাম তোমার রান্না কেউ খেতেও পারবে না, কিন্তু তুমি তো দেখছি পাক্কা রাঁধুনি। আমি হেসে বললাম, থ্যাঙ্কস। তন্ময় আকাশি রঙের টি শার্ট পরে এসে বলল, এবার ঠিক আছে? হ্যাঁ। বাবা, কি নাম, গু কালার। বলেই হাসতে লাগলো। তারপর বলল, আমার মোবাইলটা দেখো তো। কেন? আম্মু বলেছে তোমাকে একটা ভালো আইফোন কিনে দিতে। আমারটাই নিবা নাকি নতুন কিনে দিব? আমার ফোন লাগবে না। ফোন রেখে যাচ্ছি, দেখো ভালো লাগলে এটাই নিও। আর ফ্রিজে ভ্যানিলা আইসক্রিম আছে। আব্বু আম্মুর দিকে খেয়াল রেখো। আসি। তন্ময় বেরিয়ে গেল। আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর আমার বরটা, কত ভালো একটা মানুষ, কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। ও যাই বলুক, বিয়ে যখন হয়েই গেছে, আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আলাদা হওয়ার জন্য কেউ বিয়ে করে না। যদি আলাদা হবে তাহলে ও বিয়ে করতো না। যত কষ্টই হোক
সম্পর্কটাকে টিকিয়ে রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করতেই হবে। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে মা বাবাকে চা করে দিলাম। মা বললেন, কয়েকটা কথা বলবো মা? হ্যাঁ মা, বলুন। মন দিয়ে শোনো। তন্ময় একটা মেয়ের সাথে রিলেশন করে, সেটা আমরা জানি। মেয়েটাকে আমি দেখেছি, কথা বলেছি, কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে হলে কোনো দিন সম্পর্ক টিকতো না। কারণ সব মেয়েরা ত্যাগ স্বীকার করতে পারে না। সব কষ্ট সহ্য করে একটা সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্টের। আর তন্ময়ের বাবা অনেক গরিব ছিল। আমরা দুজন মিলে আজ এত দূর আসতে পেরেছি শুধুমাত্র নিজেদের চেষ্টায়। আমার এত কষ্টের সংসারটাকে কি করে নষ্ট হতে দেই বলো? আমি চুপ করে শুনছি মায়ের কথা। মা আবারও বলতে শুরু করলেন, দেখো, সুন্দর হলেই হয় না, মন মানসিকতা ভালো হতে হয়, সম্পর্কের প্রতি মনোযোগ দিতে হয়। আমরা তোমার কথা আচরণ দেখেই বুঝতে পেরেছি তুমি সংসারী মেয়ে। সব দায়িত্ব তোমার হাতেই দিচ্ছি, সামলে রেখো। আমরা দুজন দোয়া করব শুধু। মায়ের কথা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর করে কথা বলতে পারেন। আমি অনেক তপস্যা করলেও হয়তো এত সুন্দর করে কথা বলে কাউকে বোঝাতে পারবো না। মা বললেন, তন্ময় খুব রাগী আর একটু পাগল পাগল। ও একবার রাগ হলে আরেকবার খুব যত্ন করবে। তুমি কষ্ট পেও না, ভরসা রাখো। আমি মায়ের কোলে মাথা রাখলাম। আমার নিজের মা মনে হচ্ছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তন্ময় সম্পর্ক রাখুক বা না রাখুক, আমি মা বাবাকে ছাড়বো না। চোখে পানি এসে যাচ্ছে। তন্ময় রাতে বাসায় ফিরল। আমাকে দেখে বলল, কেমন আছো? আমি অবাক হয়ে তাকালাম। এটা কেমন প্রশ্ন? কেন, কেমন আছো জিজ্ঞেস করতে পারি না? হ্যাঁ, খুব ভালো আছি। আমার মোবাইলটা কই? ওটার কথা মনেই ছিল না। যেখানে রেখে গেছেন সেখানেই আছে। তন্ময় মোবাইলটা নিয়ে শুয়ে পড়ল। জিজ্ঞেস করলাম, খাবেন না? না। খেয়ে এসেছেন? না, খেতে ইচ্ছে করছে না। কয়েকবার খাওয়ার জন্য জোর করতেই ও রেগে গেল। বউ হয়েছো বলে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবা না। আমি চুপ করে গেলাম। কিছুক্ষণ পর তন্ময় নিজেই বলল, চলো খেতে দাও। আমি ওর মুখের দিকে তাকালাম। ছেলেটা কখন কী রূপ ধারণ করে বুঝতে পারছি না। তন্ময়কে বুঝতে পারা অনেক কঠিন। খাবার শেষ করে মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমাতে আসলাম। তন্ময় বলল, প্রতিদিন কি এই ঘরেই ঘুমাবা? মানে? আমি কোথায় যাব ঘুমাতে? এত বড় বাড়িতে ঘুমানোর জায়গার অভাব হবে না। আব্বু আম্মু চলে গেলে আলাদা ঘুমাবা। এখন কি একসাথে ঘুমাচ্ছি? তন্ময় হাসলো। আমি লজ্জা পেয়ে চুপ করে আছি। ও ফেসবুকে ব্যস্ত, কিন্তু আমি কি করব? আমার যে ঘুম আসছে না। কিছুক্ষণ পর তন্ময় বলল, কি কি খেলতে পারো তুমি? ক্ল্যাশ অফ ক্ল্যান, কার রেসিং, ভাইস সিটি। আরে এগুলো না, তাস, লুডো, ক্যারাম, দাবা। সবগুলোই পারি। কেন? ওয়াও, গ্রেট। তন্ময় উঠে তাস নিয়ে আসলো। আমার হাসি পেল। অনেকক্ষণ দুজনেই বিছানার উপর বসে তাস খেলছি। ও বলল, আব্বু আম্মু জানতে পারলে খুব বকবে। কেন? আমরা তো জুয়া খেলছি না। তাস খেললে কি হবে? খেলায় তো বেশ পটু দেখছি। হুম, সব গুণই আছে। সব গুণই আছে, শুধু হাইটে খাটো। আমার মেজাজটা খারাপ হয়ে গেল। খেলার মুডটাই নষ্ট হয়ে গেল। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল খুব ভোরে। চোখ মেলে তাকিয়ে দেখে তন্ময়ের ঘুমন্ত মুখ। খুব পবিত্র আর মিষ্টি লাগছে দেখতে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। চোখ ফিরিয়ে নিলাম। উঠে নামাজ পড়ে কাজ শুরু করে দিলাম। মা বাবা কাল চলে যাবেন। সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হবে। সারা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। তন্ময়ের সাথে তেমন কথা হয়নি। বিকেলে কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তন্ময় এসে বলল, সব কাজ কমপ্লিট? হুম। আমি একটু বাইরে যাব, বন্ধুরা ডাকছে। আচ্ছা যান। জান? আমি তোমার জান? হুম, কথা পেঁচান কেন? আপনাকে যেতে বলেছি। যান বলতে আমার বই গেছে। আজ কোন শার্টটা পরবো? ঘু কালারটা পরে যান। এত রেগে আছো কেন? কই না তো, যেটা পরেছেন সেটা পরেই যান। কাল আমার আব্বু আম্মু আসবে মা বাবাকে বিদায় দিতে। আমি ওদের সাথে বাসায় চলে যাব। যেও, নিয়ম অনুযায়ী আমাকেও তোমার সাথে যেতে হয়, কিন্তু আমার এসব ফর্মালিটি একদমই ভাল লাগে না। তাছাড়া আমি মেবি পরশু থেকে ডিউটিতে যাব, তুমি একাই বাড়ি যেও। আচ্ছা। তন্ময় বেরিয়ে গেল। বিশাল বাড়িটাতে
খুব শূন্য শূন্য লাগছে। তন্ময় বাসায় ফেরার পর থেকেই বেলকনিতে বসে আছে, অনেকক্ষণ ধরে ফোনে কথা বলল। তারপর থেকে মনটা খুব খারাপ মনে হচ্ছে, হয়তো ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। আমি চুপচাপ দূর থেকে দেখছি, কাছে যেতে সাহস পাচ্ছি না। গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি। হঠাৎ বুঝতে পারলাম তন্ময় আমার 2 পা জড়িয়ে ধরে বসে আছে। আমি এক লাফে উঠে বসলাম, জিজ্ঞেস করলাম, পা ধরে বসে আছেন কেন? মা গো, তোমার পায়ের নিচে আমার বেহেস্ত। কি 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 বলছেন এসব? ফান্দে পড়া কাইন্দা বলি, এখন কি করি? সাইরে দেমা কাইন্দা বাঁচি, তোর পায়ে ধরি। আমি ভেবাচাকা খেয়ে বললাম, মাথা ঠিক আছে? আমি আপনার বউ। কয়েকবার বউ শব্দটা উচ্চারণ করে গান গাইতে শুরু করলো। প্রেম প্রীতি ভাল লাগে না, দিয়া দিছি দাড়ি, ফটকামিতে ব্যস্ত আমি আজাই রাকাম ছাড়ি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওর গান শুনে আমি শব্দ করে হেসে উঠলাম। বললাম, খুব অন্যায় করে ফেলেছেন। আমি আপনার বউ, আর আপনি এসে কি উল্টাপাল্টা কথা বলছিলেন? তন্ময় আমার কোলে মাথা রেখে বলল। বউ, মাথায় হাত বুলিয়ে দাও। আমি ওর আচরণে অবাক হয়ে যাচ্ছি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কি হয়েছে আপনার? তন্ময় চোখ ভয়ঙ্কর দেখাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, মায়া লাগছে দেখলে। কিভাবে যেন তাকিয়ে আছে, এত কাছে থেকে কখনো ওকে দেখিনি। মাথাটা সামান্য নিচু করতেই আর কিছু বুঝতে বাকি রইল না। প্রচণ্ড পরিমাণে রেগে গেলাম। খুব বিশ্রী গন্ধ লাগছে। ও নিশ্চয়ই মদটদ নয়তো নেশাকর কিছু খেয়ে এসেছে, এর জন্যই পাগলামি করেছে। রেগে বললাম, আপনি ড্রাগ নিয়েছেন? ড্রাগ কি গো? ড্রাগ কি, তাই না? মদ খেয়েছেন না অন্য কিছু? কি খেয়ে এসেছেন বলুন? খেয়ে আসিনি তো, এসে খেয়েছি। আমার রাগ আরও বেড়ে গেল। বললাম, কি খেয়েছেন? খাই নাই, কিচ্ছু খাই নাই, খাবো খাবো। খাবো মানে? তন্ময় আবারও গান শুরু করলো। গাঁজা খাবো আটিয়ে আটিয়ে, মদ খাবো বাটিয়ে বাটি। আমি আর রাগ সামলাতে পারছি না। তন্ময় এসব কি শুরু করেছে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ও বলল, মিপ্তা, হুম। খাবা? অল্প একটু পেটে পড়লে জগৎ সুন্দর হয়ে যাবে। চুপ করুন, আমার কোলে মাথা রাখবেন না। উঠুন, আমি মা বাবাকে ডাকবো। তন্ময় উঠে গিয়ে আলমারি খুলে একটা বোতল বের করে ঢকঢক করে গিলল। আমি একদম নিশ্চুপ। আমি কি করব বুঝতে পারছি না। তন্ময়ের পাগলামি বেড়েই চলেছে। এমন সব পচা গান গাওয়া শুরু করেছে যে যা অসহ্য লাগছে। চুপচাপ দেখতে লাগলাম। তন্ময় এসে আমার পাশে বসলো, বলল, জানো মিপ্তা, আমি ছোট থেকেই ঘুমালে স্বপ্ন দেখতাম এক ঝাঁক পরী আমাকে নিয়ে যাচ্ছে। রোজই নিয়ে যেত, কিন্তু ওরা সবাই আমাকে বিয়ে করতে চাইতো। এজন্য ওই স্বপ্ন আর দেখি না। আমি হেসে উঠলাম। ওর এই অদ্ভুত অদ্ভুত কথা শুনতে ভালোই লাগছে। তন্ময় বলল, আমার না খুব বাথরুম পেয়েছে, বাথরুম করব। বাথরুমে যান। না, এখানেই বাথরুম সারবো। কি? আমার চোখ কপালে উঠে গেল। ও বলল, ছোটবেলায় তো রুমেই করতাম, আম্মু পরিষ্কার করতো। এখন তুমি আমার সহধর্মিণী, আমার সেবাকারী, এখন তুমি পরিষ্কার করবা। আপনি কি পাগল হয়ে গেলেন? তোমরা সবাই আমাকে পাগল বলছো। আমার জিওপো আজকে আমাকে পাগল বলেছে, কিন্তু আমি তো পাগল নই। আপনি পাগল নন, আপনি সুন্দর একটা মানুষ। এখন বাথরুমে যান, এসে ঘুমান, সব ঠিক হয়ে যাবে। হুম, বলছি না এখানেই করব। কি জ্বালায় পড়লাম রে বাবা! কাঁদবো না রাগ করবো বুঝতে পারছি না। তন্ময় এমনভাবে কথা বলছে যেন সত্যি এখানে। উফ, ভাবতে পারছি না কি করি আমি। আমার মাথা দিয়ে ওর মাথায় জোরে আঘাত করলাম। ও মাথাটা জোরে ঝাঁকিয়ে বলল, গরু গরু খেলেছো? চুপ করুন, আমার দিকে তাকান। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে ওকে বুঝিয়ে বললাম। ও একটু বুঝলো, কিন্তু হাত ধরে আমাকে বাথরুমে রেখে আসতে হলো। তন্ময় এসে উদ্ভট সব কথাবার্তা বলছে আর গান গাইছে। আমাকে বার কয়েক মামা বলে ডাকছিল। ডাক দেখাতেই বউ বউ বলে ডাকতে আরম্ভ করে দিয়েছে। ওর আচরণে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি যে করবো বুঝতে পারছি না। ওকে বোঝানোও যাচ্ছে না, থামানোও যাচ্ছে না। মা বাবার ঘর কয়েকটা ঘর পরে, ওদের ঘর অবধি কথা পৌঁছাবে না। কিন্তু যদি কোনো ক্রমে তারা তন্ময়ের গান শুনে ফেলে, ব্যাপারটা খারাপ হবে। ওনারা কাল চলে যাবেন। এই অবস্থায় কিছুতেই তাদেরকে এই ব্যাপারটা বুঝতে দেওয়া যাবে না। কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। তন্ময় আজেবাজে কথা বলছে,
পরিস্থিতি সামলাবো কি করে? তন্ময় অনেক আজগুবি কথাবার্তা বলা শুরু করেছে। ওকে ঘুমানোর কথা বলতেই ও বলল, তুমি আমার বউ? বউ। আমার কথা শোনো, ঘুমাও এখন। তুমি কি বুঝতে পারছো পুরোপুরি নেশা হয়ে গেছে তোমার? তন্ময় কোনো কথা না বলে মেঝেতে বসে পড়ল। ওর চোখে পানি। বলল, আমার খুব কষ্ট হচ্ছে মিপ্তা, খুব কষ্ট হচ্ছে। আর পারছি না, সবাই মিলে আমাকে মেরে ফেলছে। মিমি আমাকে খুব বাজে কথা বলেছে, আমাকে খুব অপমান করেছে। আমি ওকে ভুলে যেতে চাই মিপ্তা। আমি আছি তো, সব ঠিক করে দেব। কাঁদবা না তো, ছেলেরা কখনো কাঁদে না। মিপ্তা, খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকেও ঠকাচ্ছি, তাই না? তন্ময় কেমন যেন অসহায়ের মতো তাকাচ্ছে। ও একটু মানসিক শান্তি চাইছে, কিন্তু আমি বা কি করতে পারি? টেনশন হচ্ছিল, কি করব বুঝে উঠতে পারছি না। পরে বোতলটা হাতে নিলাম। নাকের কাছে নিতেই কেমন একটা গন্ধ লাগলো। কিছু না ভেবে একটু খেয়ে নিলাম। মাথাটা ঝিমঝিম করে উঠল, কেমন যেন লাগতে শুরু করলো। আরও একটু খেলাম। এবার চোখে পানি এসে যাচ্ছে। অনেক কষ্টে আর একটু গলায় ঢাললাম। এবার বুঝতে পারছি নেশা ধরে আসছে। পা টলছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। বিছানায় বসে পড়লাম। আমি জানি আমার সামনে তন্ময়, কিন্তু তন্ময়কে যেন চিনতে পারছি না। অচেনা অচেনা লাগছে। হাত বাড়িয়ে ধরার চেষ্টা করতেও ধরতে পারলাম না। ধীরে ধীরে ভালো লাগতে শুরু করলো। সব কিছুই ভালো লাগছে। মনের থেকে সব চিন্তা দূর হয়ে গেছে মনে হচ্ছে। নতুন একটা জগতে প্রবেশ করলাম। অন্যরকম ভালো লাগা কাজ করছে। অনেক কিছুই বলতে চাচ্ছি, কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। তন্ময়কে কি বললাম নিজেই জানি না। ও আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ সময় লাগলো স্বাভাবিক হতে। একে একে রাতের সব কথা মনে পড়ে যাচ্ছে। হাসি পাচ্ছে আর লজ্জায় লাল হয়ে উঠলাম। আব্বু আম্মু আসলে সবার সাথে অনেক ভালো সময় কাটালাম। তন্ময় আমার দিকে তাকিয়ে হাসলো। আমি লজ্জায় মাথা নিচু করলাম। মা বাবা চলে গেলেন। আমি বাসায় আসার সময় তন্ময়ের দিকে অনেক আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম, হয়তো কিছু বলবে। কিন্তু ওর মনটা অনেক খারাপ, হয়তো মা বাবা চলে যাওয়ার কারণে। আমার সাথে শেষ মুহূর্তে কোনো কথাই বলল না। আমি বাসায় চলে আসলাম। আমি বাবার বাসায় এসেছি 5 দিন হয়ে গেল। এই 5 দিনে তন্ময়ের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমি ওর ফোনের অপেক্ষায় ছিলাম, কিন্তু অপেক্ষা তো সীমাহীন হয়ে যাচ্ছে। ভালোবাসা না থাকুক, নিজের স্ত্রীর প্রতি দায়িত্ববোধ থেকেও তো একবার ফোন দিতে পারত। শুয়ে শুয়ে ভাবছি এসব কথা। আজ ওর কথা খুব মনে পড়ছে। ও হয়তো ভুলেই গেছে মিফতা নামে ওর জীবনে কেউ একজন আছে। কে যেন দরজায় নক করলো। দরজা খুলে দেখি তন্ময় দাঁড়িয়ে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? তন্ময় জিজ্ঞেস করলো। কেমন আছো? আমি অবাক চোখে তাকিয়ে আছি, বিশ্বাস করতে পারছি না। আমার বর এসেছে। কি হলো, ভেতরে ঢুকতে দাও। আমি দরজা ছেড়ে দিলাম। তন্ময় সোফায় বসে একটা মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তোমার জন্য, নতুন কিনেছি। আমি ফোনটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। মিপ্তা, কি হয়েছে, এমন চুপ কেন? বিশ্বাস হচ্ছে না আপনি এসেছেন। ও উঠে এসে আমার হাতে একটা চিমটি দিয়ে বলল, লেগেছে? উফ। বুঝলা তো, এটা স্বপ্ন নয়। হুম। আপনি এতদিন ফোন দেননি কেন? নাম্বার ছিল না। কি? সত্যি, তুমিও তো দাওনি। আমি আপনার অপেক্ষায় ছিলাম। অপেক্ষা সার্থক হয়েছে, গিফট নিয়ে এসেছি। আমি কিছু না বলে মোবাইলটা দেখতে লাগলাম। তন্ময় বলল, এই কয়েকদিন ভালোভাবে খেতে পারিনি, এখন কাইন্ডলি ভালো করে কিছু রেঁধে দাও। ও, তার মানে আপনি আমার জন্য আসেননি, দায়িত্ব থেকেও আসেননি, এসেছেন ভালো করে খেতে। আফা, 5 দিন কিছু খাইতে পারি নাই, চাটা খাওন দিবেন? আমি হেসে বললাম, দুষ্টু কোথাকার, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করছি। তন্ময় হাত মুখ ধুয়ে এসে বসলো। কি করা হচ্ছে? তরকারিটা গরম করে দিচ্ছি, ওয়েট। উফ বাবা, পেট জ্বলছে ক্ষুধায়। পাকস্থলিতে প্রচুর অ্যাসিড উৎপন্ন হচ্ছে। খাট ঢেলে দিব? তখন তো লবণ উৎপন্ন হবে। ভালোই হবে। সেই লবণ উত্তোলন করে আমি রান্না করব, আর বাকিটা বেচে দিব। কি বললা, বরকে মেরে ফেলার প্ল্যান, তাই না? আপনি আমার বর, কি দায়িত্ব পালন করেছেন এ পর্যন্ত? পরে ঝগড়া করছি, আগে খেতে দাও প্লিজ।
খাওয়া শেষ করে তন্ময় কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলল, তারপর রুমে আসলো। আমি বললাম, আমাদের বাসায় আলাদা ঘুমালে অসুবিধা নাই, আপনি চাইলে আমি অন্য রুমে যাচ্ছি। তন্ময় কি যেন ভাবলো, তারপর বলল, ওকে, যাও তাহলে। আমি অবাক হয়ে গেলাম। কথার কথা বলে ফেলেছি বলে এখন আমাকে আলাদা থাকতে হবে? এ কেমন মানুষ? রেগে অন্য রুমে চলে গেলাম। এই কয়েকদিন ওর প্রতি ভীষণ রাগ জমে উঠেছিল। ওকে দেখে সেটা ভুলেই গিয়েছি, এখন আবারও রাগ গর্জে উঠছে। তন্ময় এসে আমার বিছানার উপর পা তুলে বসলো। রেগে বললাম, আবার এই ঘরে কেন? ওই রুমে পছন্দ হয়নি? হইছে। তাহলে? তোমাকে তো বলেছি অন্য রুমে যেতে, কিন্তু আমাকে ছেড়ে একা তো ঘুমাতে বলিনি। আপনি হচ্ছেন গিরগিটি, ক্ষণে ক্ষণে রূপ বদলান। আপনি আসলে কি চান বুঝা বড় দায়। তন্ময় হেসে বলল, আপাতত তোমার পাশে ঘুমাতে চাইছি, দিবা না ঘুমাতে? আমি কিছু বলতে পারলাম না। ছেলেটা এমন কেন? অনেক রাত অবধি দুজন জেগে রইলাম। কখনো খুনসুটি, দুষ্টুমি, ঝগড়া, ফাজলামি, গল্প, কিছু অনুভূতি সব মিলিয়ে খুব আনন্দের কাটল রাতটা। পরদিন আজ তন্ময়ের এক বন্ধুর বাসায় দাওয়াত আছে। এই প্রথম ওর সাথে বের হচ্ছি, কেমন যেন ভয় ভয় লাগছে। তন্ময় বের হয়ে বলল, হাঁটার সময় আমার মুখের দিকে তাকাবা না। তুমি মাথা উপরে তুলে আমার দিকে তাকাও, ব্যাপারটা দেখলে হাসি পায়। আমি কিছু বললাম না, শুনতে খারাপ লাগলেও চুপচাপ শুনে গেলাম। বিয়ের প্রথম রাত থেকেই ওর মুখে এমন কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। ওর বন্ধুর বাসায় পৌঁছালাম। সকলেই উৎসাহের সাথে আমাদের অভ্যর্থনা জানালেন। বেশ ভালোই লাগছে। আরও অনেকে এসেছেন, তাদের প্রায় সকলেই তন্ময়ের কলিগ। তন্ময় সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমার মনটা ভীষণ ভালো লাগছে। আশঙ্কা ছিল তন্ময় আমাকে নিয়ে বিব্রত বোধ করবে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও খুব আনন্দ করছে। আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেল ওর মুখের হাসি দেখে। এমন সময় তন্ময়ের গার্লফ্রেন্ড মিমি আসলো। মিমিও থাকবে এখানে, এটা আমি জানতাম না। তন্ময় বলল, আমাকেও বলা হয়নি মিমি আসবে এখানে, জানতে পারলে এখানে আসতাম না। ওকে আজকাল অসহ্য লাগে। তন্ময়ের মুখে এই কথা শুনে স্বস্তি পেলাম। অনেকক্ষণ ধরে তন্ময় ও মিমি দূরে দাঁড়িয়ে কথা বলছে। তন্ময়কে দেখে মনে হচ্ছে ও খুব উত্তেজিত, রেগে গেছে ভীষণ। ওকে সামলাতে হবে, কিন্তু আমি ওখানে গেলে হয়তো আরো বেশি রেগে যাবে। দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তন্ময়ের একজন বন্ধু এসে বলল, আপনি এখানে কেন? তন্ময়কে মিমি বাজে কথা বলছে, ওখানে চলুন। কিন্তু ও হয়তো রেগে যাবে। মিমির বিহেভিয়ার সুবিধা না, আপনি আসুন তো। ওদের পাশে গিয়ে দাঁড়াতেই মিমি আমাকে উদ্দেশ্য করে বলল, শর্ট হলে কি হবে, তামিল নায়িকা বটে। আমি বুঝতে পারলাম আমার ব্যাপারেই কিছু বলা হচ্ছিল। ইচ্ছে করছে এখান থেকে সরে যাই, কিন্তু তন্ময়কেও নিয়ে যেতে হবে। মিমি তন্ময়কে বলল, আচ্ছা, তোমার মনে আছে একবার সরকারি কলেজের এক মেয়ে তোমায় প্রপোজ করছিল, আর তুমি কি জবাব দিছিলা? তন্ময় বলল, অনেক মেয়েই আমাকে প্রপোজ করেছিল, এসব ছোটোখাটো ব্যাপার আমি মনে রাখি না। তাহলে মনে করিয়ে দেই। তুমি বলছিলা নিজের হাইটটা ফিতা দিয়ে মাপিও, দেশে অনেক বাইটা পোলাপাইন আছে, তাদের কাউকে খুঁজে নিও, আমি তোমার জন্য না। আমি মনে মনে ভীষণ রেগে গেলাম। ও আমাকে অপমান করছে, সেই সাথে তন্ময়কেও। তখন বুঝিনি, এখন বুঝি উচ্চতা কোনো ব্যাপার না। ব্যাপার না? তুমি যদি হাফ টিকিট হতে তাহলে কি ডিফেন্সে আসতে পারতে? আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার একটা শর্ট মানুষ খুঁজে বের করো দেখি। তন্ময় রেগে বলল, আমি তোমার সাথে কথা বলতে চাইছি না, আমাকে বিরক্ত করো না। তাই নাকি? বউ পেয়েছো বলে? তন্ময়, এই মেয়েটার মাঝে কি আছে? আমি প্রচণ্ড রেগে গেলাম। চুপচাপ শুনে যাচ্ছি আমার বর কি বলে সেটা শোনার জন্য। মিমি উপহাস করেই চলেছে। তন্ময়ের বন্ধু তাসিন বলল, মিমি, লিমিট ক্রস করিও না। আমার আর তন্ময়ের মাঝে কখনো কোনো লিমিট ছিল না। কিন্তু এখন আছে। মিথ্যা সব সহ্য করে যাচ্ছে, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। কেন পারি না? তন্ময়ের সাথে আমার অ্যাফেয়ার দীর্ঘ সময়ের। তন্ময় আমাকে ঠকিয়ে একটা পুষকে মেয়েকে বিয়ে করবে, আর আমি চুপচাপ দেখব? তাহলে কি তোমাকে বিয়ে করা উচিত ছিল? তন্ময়ের বউ হওয়ার যোগ্যতা তোমার নাই মিমি। তন্ময় যেমন পরিবারের ছেলে, তুমি কোন দিক দিয়ে তার কাছে ঘেঁষতে পারবে না, কারণ তোমার মন মানসিকতা অত্যন্ত নিম্নমানের। আমি চুপ করে আছি। তাসিন ভাইয়ার জবাবটা ভালো লেগেছে। তন্ময় রাগে ফুঁসছে। মিমি রেগে বলল, তাই নাকি? এই মেয়েটার যোগ্যতা আছে?
আছে। মিফতার বিহেভেই আমরা বুঝে গেছি। আর ও শুধুমাত্র একটু শর্ট, কিন্তু অন্যদিক দিয়েই ওর উচ্চতা অনেক অংশে কম নয়। বাহ, ওর হয়ে এত কথা বলছো যে? ন্যায় অন্যায় বোধটা আমাকে খুব নাড়া দেয়। কেউ অন্যায় কথা বললে আমি চুপ থাকতে পারি না। আর তুমি বারবার শর্ট শর্ট করছো কেন? আমি যাকে ভালোবাসি তার সাথে আমার ফেসবুকে পরিচয়। ওর হাইট আমি জানতাম না। আমি ওকে সত্যিই ভালোবাসি। যখন দেখা হলো তখন দেখি ও আমার চেয়ে অনেক শর্ট। তাই বলে কি আমি ওকে ছেড়ে দেব? আমার ফ্যামিলিরা ছিল আমি ওকেই বিয়ে করব। আর এখানে মিথ্যা তন্ময়ের বিয়ে করাবো। নিজের ভালোবাসা বলতে ছাড়তে পারবো না। আর আমাদের এত বছরের রিলেশন, আমিও তো তন্ময়কে অনেক ভালোবাসি। ও আমাকে ধোঁকা দিল। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে আর থাকতে পারছি না। ভাবলাম তন্ময়কে নিয়ে চলে যাব, কিন্তু তন্ময় রেগে বলল, ভালোবাসার মানুষকে এভাবে অপমান করা যায়? অনেকবার অপমান করেছো আমাকে। আসলে তুমি ভালোবাসার মানেই বোঝো না। আমার আম্মু ঠিকই বলেছে, তোমাকে বিয়ে করলে আমি 1 মাসেরও বেশি ভালো থাকতে পারতাম না। কিভাবে এতদিন ধরে রিলেশন চলেছিল কে জানে। মিমি হুঙ্কার দিয়ে উঠল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সকলে আমাদের চারপাশে এসে দাঁড়িয়েছে। অনেক চেষ্টা করলাম তন্ময়কে এখান থেকে সরানোর, কিন্তু পারছি না। ওরা তর্ক করেই যাচ্ছে। তাসিন ভাইয়াও অনেক চেষ্টা করলেন, কিন্তু কেউই থামলো না। এক পর্যায়ে মিমি তন্ময়ের কলার টেনে ধরে হুমকি দিল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মিমির সামনে দাঁড়িয়ে বললাম, শুধু লম্বাই হয়েছ, বিবেক বুদ্ধি হাঁটুর উপরে ওঠেনি। কোন পরিবেশে কার সাথে কিভাবে কথা বলা উচিত সেটাও জানো না? এত লম্বা হয়ে কি লাভ তোমার? নিজের উচ্চতা কথায় প্রমাণ করে দিলে, আজ পার্টিটাই নষ্ট করে দিলে। সকলে নিশ্চুপ হয়ে গেছে আমার কথায়। রাগে মাথায় কি যে বললাম। আর এখানে থাকা যাবে না। তন্ময়কে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আমার খুব মন খারাপ, রাগও হচ্ছে প্রচুর। এরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবারের মতো পড়লাম। আমার উচ্চতার জন্য কখনো কোথাও অপমানিত হতে হয়নি। আজ বিয়ে করে এভাবে অপমানিত হলাম। আমার কি অপরাধ ছিল? তন্ময়ের পাশে দাঁড়িয়ে থাকতেও আর ইচ্ছে করছে না। তন্ময় বলল, থ্যাঙ্কস মিফতা, তুমি ব্যাপারটা শেষ করে না দিলে হয়তো আরও খারাপ হতো। আমি খুব রাগী, জানোই তো। এত বেশি রেগে গিয়েছিলাম, আর একটু হলেই তো ওকে থাপ্পড় লাগাতাম। আমি চুপ করে আছি। তন্ময়ের কথা শুনতে ইচ্ছে করছে না। তন্ময় বলল, আমি তো ভেবেছিলাম তুমি পাবলিক প্লেসে কথাই বলতে পারো না, কিন্তু তুমি তো দেখছি যোগ্য জবাব দিতে পারো। আমার রাগ বেড়ে যাচ্ছে, নিজের উপর, তন্ময়ের উপর, আর আমার পরিবারের উপর। আমার কাউকেই চাই না। আমি আমার অবস্থাতেই অনেক ভালো ছিলাম। হঠাৎ বিয়েটা হয়ে সব সময় অপমানিত হচ্ছি। তন্ময় আমার হাত ধরে বলল, আমার মিষ্টি বউ। আমি ওর হাত সরিয়ে দিয়ে বললাম, আমি আমার মতো থাকতে চাই। আপনার তো আমাকে নিয়ে অনেক অসুবিধা হয়। আজ থেকে আর হবে না। কি বলছো এসব? বলেছিলেন মা বাবা চলে যাওয়ার পর থেকে আর আমার মুখ দেখতে চান না, আর দেখতে হবে না বলেই হাঁটা শুরু করলাম। তন্ময় ছুটে এসে অনেক কথাই বলল। ওকে বললাম নিজের বাসায় চলে যেতে। আমি একাই অনেক ভালো ছিলাম। তন্ময়কে রেখেই সিএনজিতে করে বাসায় চলে আসলাম। চোখ দুটো আর বাধা মানছে না। অবহেলা, অপমান, রাগ সব মিলিয়ে অনেক বড় আঘাত পেয়েছি। অজস্র চোখের জলে ব্যথাটাকে ভুলতে চাই। রাত 1টা, অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছি না। বারবার শুধু আজ দিনের ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় পার করেছি আজ। তন্ময়ের প্রতি ভীষণ রাগ হচ্ছিল, তাই ওকে ছেড়ে চলে এসেছি। এখনও কোথায় আছে জানি না। বারবার মনে পড়ে যাচ্ছে ওকে। এভাবে ছেড়ে চলে আসাটা উচিত হয়নি। বিয়ের পর প্রথম দিকেও ও আমাকে সহ্য করতে পারতো না। সে নিজেই কাল আমার দুয়ারে এসে দাঁড়িয়েছিল। আমার জন্য দামি ফোন কিনে এনেছিল, বন্ধুর বাসায় বেড়াতে নিয়ে গেছে, আর গত রাতের মতো সুন্দর একটা রাত উপহার দিয়েছে। আমার প্রতি কিছুটা হলেও তার ভালোবাসা জন্মেছে। ভাবতে ভাবতে মন ভালো হতে শুরু করলো। তন্ময় দেয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম। গ্যালারিতে ঢুকেই দেখি তন্ময়ের 500টা ছবি। অন্যরকম এক ভালো লাগা কাজ করলো। ও সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবে, আর আমি এই ছবিগুলো দেখে ওর কথা ভাববো। আমার জন্য এতগুলো ছবি উপহার। ভালোবাসা না থাকলেও এটা করতো না। খুশি মনে ওর সব ছবি দেখতে লাগলাম, বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবি। এখন আর মন খারাপ ভাবটা নেই, বেশ ভালো লাগছে। কিন্তু তন্ময় এখন কোথায়? বাসায় কেউ নেই। একা একা সেখানে কি করছে কে জানে। হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর নয়তো জেগে বসে আছে। আর থাকতে পারলাম না।
কল দিয়েই ফেললাম, কিন্তু ওর নাম্বার বন্ধ। পরপর অনেকবার কল দিলাম, বন্ধ দেখাচ্ছে। ভীষণ চিন্তা হচ্ছে, হয়তো আমার প্রতি রাগ করেছে। ওর ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই তন্ময়কে কল করলাম, নম্বর এখনো বন্ধ। মনটা খারাপ হয়ে গেল। সারাদিন কল দিতেই থাকলাম, প্রতিবার শুনতে পেলাম সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাতে ঘুমাতে পারলাম না। পরদিন সকাল হতে না হতেই শ্বশুরবাড়ি চলে আসলাম। এখন ওকে বাসায় পাওয়া যাবে, এত সকালে নিশ্চয়ই ডিউটিতে যায়নি। কিন্তু বাসায় এসে দেখি মেইন দরজা তালাবদ্ধ। তার মানে তন্ময় বাসায় ছিল না। ও কোথায় থাকতে পারে সেই ধারণা আমার নেই। মন খারাপ করে বাসায় চলে আসলাম। 3 দিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না। প্রতি মুহূর্তে খুব মনে পড়ছে ওকে। এই 3 দিনকেই অনেক দীর্ঘ সময় মনে হচ্ছে। মা বাবা অনেক ভরসা করে আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন। তারা যদি এই মুহূর্তে ফোন দিয়ে তন্ময়ের ব্যাপারে জিজ্ঞেস করে, আমি কি জবাব দেব? তন্ময় তো আমার কাছে এসেছিল, আমি নিজেই ওকে ছেড়ে চলে এসেছি। বুক ফেটে কান্না আসছে, ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি। মোবাইল বেজে উঠল, তাকে দেখি তন্ময়ের নাম্বার থেকে কল। রিসিভ করেই কেঁদে ফেললাম। তন্ময় শুধু বলল, মিপ্তা, ওর কণ্ঠ শুনেই স্বস্তি পাচ্ছি। বললাম, কি হয়েছিল আপনার? কোথায় হারিয়ে গিয়েছিলেন? ভিডিও কল দেই প্লিজ। দিন। তন্ময় ভিডিও কল করলো। ওকে দেখে ভয় পেয়ে গেলাম। এ কি ভয়ঙ্কর চেহারা হয়েছে! বুঝতে পারলাম ও হসপিটালে বেডে শুয়ে আছে। বিপদের আশঙ্কায় বুকটা কেঁপে উঠল আমার। তন্ময় বলল, সরি মিপ্তা। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। ওকে দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। তন্ময় বলল, এই কদিন আমি অচেতন অবস্থায় ছিলাম, তোমাকে কল দেওয়ার মতো কেউ ছিল না। আমি অনেক ট্রাই করেছি। বললাম তো আমি অচেতন অবস্থায় ছিলাম, হুঁশ ছিল না। কিভাবে এমন হলো? আপনার কি খুব কষ্ট হচ্ছে? এখন কেমন আছেন? এত প্রশ্ন! তুমি আসো আমার কাছে, কষ্ট হচ্ছে আমার। ফোনটা রেখে তন্ময়ের প্রিয় খাবার রান্না করলাম। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। মা বাবা অনেক দূরে আছেন। তন্ময়ের আপন বলতে এখন শুধু আমিই আছি। আমি ওর বিপদে পাশে নেই। তন্ময় আমাকে দেখে মানসিক শান্তি পেয়েছে বুঝতে পারছি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। খুব করুণ অবস্থা ওর। পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে। ওর কষ্টটা আমিও অনুভব করছি। বুক ফেটে কান্না আসছে। ও কথা বলতে পারছে, হাত নাড়াতে পারছে, কিন্তু উঠে বসতে পারছে না। ওঠার শক্তি নেই। পা দুটোর কথা ভেবে ডুকরে কেঁদে উঠলাম। আমার বর, আমার সবচেয়ে আপনজন, ওর এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। অনেক কষ্টে হালকা কিছু খেতে পারলেও আমাকে কাছে ডাকতেই ওর পাশে গিয়ে বসলাম। ও বলল, মিপ্তা, তোমার হাতটা একটু ধরবো? আমি তন্ময়ের হাত ধরলাম। তন্ময় মায়া ভরা চোখে তাকিয়ে আছে। বলল, এত ভেঙে পড়ো না, আমি সুস্থ হয়ে যাব। আপনার পায়ের অবস্থা খুব খারাপ। আমি বুঝি সেটা মিপ্তা, কেঁদো না পাগলি, এই অ্যাক্সিডেন্টটার খুব দরকার ছিল। আমি বললাম, কি বলছেন এসব? এটার প্রয়োজন ছিল। আমি আমি বুঝতে পারছি আমার ভুলটা। তুমি একজন সুস্থ, পরিপূর্ণ, সুন্দর একটা মানুষ, কিন্তু আমি তোমায় ছোট করেছি অনেকবার। আমি তোমার তুলনায় একটু লম্বা বলে খুব ভাব নিতাম, কিন্তু আজ যদি আমার পা দুটো কেটে ফেলতো, কোথায় যেত আমার অহংকার? সারা জীবন হুইল চেয়ারে করে চলাফেরা করতে হতো, অন্যের উপর নির্ভর করে বাঁচতে হতো। আমি ওকে নিষেধ করে বললাম, এসব কি বলছেন? এভাবে বলবেন না প্লিজ, আমার কষ্ট হয়। তন্ময় বলল, আমাকে বলতে দাও মিপ্তা, স্বীকার করতে দাও, এই সময় আমি কাউকেই পাশে পেতাম না। আমার আব্বু আম্মু অনেক দূরে, আমার কোনো ভাই বোন নেই। মিমি কখনোই এখানে এসে আমার সেবা করতো না। আজ বুঝি আমার একমাত্র আপনজন এখন তুমি। এটা বোঝার জন্য এই অ্যাক্সিডেন্টটা খুব দরকার ছিল। আমার পা যতদিন ঠিক হয়নি, আমি তোমার উপর নির্ভর করে থাকবো। আমি কাঁদতে কাঁদতে বললাম, সেদিন আমার ওরকম করা উচিত হয়নি। সরি, আমাকে মাফ করে দিন। করব, তবে শর্ত আছে। কি? বলুন। আমার একটা ইচ্ছে হচ্ছে, পূরণ করবা? বলুন। আমি 100টায় বিয়ে করতে চাই। কি? 100টা বিয়ে? তবে সেটা শুধু একজনকেই। সে হচ্ছে আমার বিয়ে করা বউ। সে বিয়ের রাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই আমি তাকে 100 বার করব। শুধু আমার বউ মিপ্তাকে 100 বার বিয়ে করব, আর হাজারো উপায়ে ভালোবাসবো। আমি হেসে বললাম, পাগল হয়েছেন নাকি? হলাম,
করবা না আমায় বিয়ে? তাই বলে 100 বার? মুমূর্ষু রোগীর ইচ্ছে পূরণ করবা না? আমি হেসে বললাম, আপনাকে কি 100 বার বিয়ে করার অনুমতি দিবে? কেন দিবে না? আমি তো 100 জনকে বিয়ে করব না। আমি আমার বিয়ে করা একমাত্র বউকে বারবার বিয়ে করব। আর যদি কেউ ঝামেলা করে তাহলে তুমি কবুল বলবা, আমি কবুল বলবো, ব্যাস বিয়ে হয়ে গেল। তাই? আর যদি কেউ ঝামেলা না করে 100 বারই বিয়ে করব কাজী রেখে। কাজে যদি না পড়ায়? তাহলে সারা দেশ ঘুরে ঘুরে বিভিন্ন কাজী অফিসে গিয়ে বিয়ে করব। পাগল হয়ে গেছেন আপনি? এত আপনি আপনি করবা না তো, আমার ঘুম পাচ্ছে, ঘুম পাড়িয়ে দাও। তন্ময়কে ঘুম পাড়িয়ে দিয়ে ডক্টরের সাথে কথা বললাম। তিনি বললেন অনেক সময় লাগবে সুস্থ হতে। ওষুধ খাওয়ানো, পরিচর্যার নিয়ম, চলাফেরা, সেবা, যত্ন সবকিছুই বিস্তারিত বুঝিয়ে নিলাম ডক্টরের কাছ থেকে। আমার প্রচেষ্টা আর সেবা যত্ন দিয়ে ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। বাবা মা হজ থেকে ফিরে আসার আগেই ওকে হাঁটতে হবে। হসপিটাল থেকে বাসায় নিয়ে এসে নিয়মিত ওর সেবা করতে লাগলাম। দুজনে মিলে অনেক ভালো সময় কাটাচ্ছি। তন্ময় সেদিন বলল, অসুস্থ হয়ে বেশ ভালোই হয়েছে। বাসায় বসে বসে বউয়ের ভালোবাসায় স্বর্গে এসে গেছি। অনেক সময় লাগলো তন্ময় সুস্থ হতে। আজও মাটিতে পা ফেলতে পেরেছে। খুব আনন্দ হচ্ছে। মা বাবা হজ থেকে ফিরে আসলেন। তন্ময় এখন পুরোপুরি সুস্থ। খুব ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠান হলো। আজ আবারও সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। আমি বসে আছি। আজ খুব খুশি লাগছে। তন্ময় এসে আমার পাশে বসলো। ওর চোখে দুষ্টুমি ভরা হাসি। আমি বললাম, বিয়ের প্রথম রাতে কি বলেছিলা মনে আছে? আমি নাকি তোমার শর্ট বউ, তোমার মহা অ্যালার্জি। তন্ময় আমার নাক টেনে ধরে বলল, এই মহা অ্যালার্জিটাই তো আমার জীবন। এই মিষ্টি বউটার জন্যই সব কিছুকে এত সুন্দর উপভোগ করতে পারছি। যাও হয়েছে, আর বলতে হবে না। কই যাব? আজও আলাদা ঘুমাতে বলছো নাকি? আজ প্রাইম মিনিস্টার কল দিয়ে ডাকলেও আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমি হেসে বললাম, এত প্রেম? আচ্ছা মিফতা, আমরা যদি 100 বার বিয়ে করি, আমাদের 100 বার বাসর হবে, আর 100টা বাচ্চাও হবে, তাই না? আমি রেগে তাকালাম। তন্ময় শব্দ করে হাসতে লাগলো। মুগ্ধ হয়ে দেখছি ওর হাসিটা। এই ছেলেটাই আমার বর, আমার পৃথিবী। এখন আপনারা বলুন কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন। আর আমাদের চ্যানেলটি 1 লক্ষ হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।